সোহাগী কেমন আছো? হ্যালো সোহাগী, আমার শুনতে পাচ্ছ নাকি? হ্যালো। হ্যাঁ সোহাগী, শুনতে পাচ্ছ? ফারজানা কেমন আছো তুমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোমো, ভালো আছো? জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। নওশিন, ভালো আছো তো নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসো আমরা তাহলে আমাদের কাজ শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জান্নাত। আচ্ছা তোমরা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ফারজানা। স্যার। হুম। স্যার সে আগে মেসেজ দিতেছে, আপনি নাকি ওকে মিউট করে রাখছেন। ওই আমি একটু কেন আনমিউট মিউট করে করেন। রাখবো? আমি মিউট করে রাখি স্যার, নাই। এটা আমারও ফার্স্টের দিকে ঢোকার সময় হয়েছিল। এটা ওর এখানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, আমি কাউকে মিউট করে রাখি নাই। ওকে বলো আচ্ছা আনমিউট স্যার। করতে। জি স্যার। স্যার, ওকে বলেন লিভ নিয়ে আরেকবার ঢুকতে, ওটা বেটার। হ্যাঁ সেটাই। হ্যাঁ সোহাগী, তুমি লিভ নাও, লিভ নিয়ে আবার আসো, তাহলে হবে। তো খেয়াল করো, আজকে তোমাদের সাথে প্রথমে দেখো, আবার আমি তোমাদের সেই অ্যাসাইনমেন্টের কথা যাব। অ্যাসাইনমেন্ট তোমরা কি রেডি করে ফেলেছো? নো স্যার। আচ্ছা। তো অ্যাসাইনমেন্ট করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, উদ্দীপকের আলোকে যে উদ্দীপক দেওয়া আছে, তোমাদের তিনটা প্রশ্ন করা আছে, ক খ গ। এই ক খ গ তিনটা প্রশ্নের অ্যান্সার করার জন্য প্রথমে ক নাম্বারের অ্যান্সার করবা। ক নাম্বারে বলা ছিল যে রেওয়া মিলের জন্য যে কিছু উদ্বৃত্ত দেওয়া আছে, খতিয়ানের উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তগুলোর আলোকে একটা রেওয়া মিল তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সোহাগী, ঠিক আছে এবার? জি স্যার, এখন ঠিক আছে স্যার। তখন মানে লেখা উঠতেছিল যে আপনি আমাকে অ্যালাউ করতেছেন না মিউট করতে, এটা না লেখা না, উঠছিল। হ্যাঁ বুঝছি। আর তোমার রুল লিখে রাখো। রুল তোমার কত, 32 না কত জানি, 36? 34 স্যার। 34। জি স্যার, লিখে দিচ্ছি। ঠিক আছে। তো যেটা বলছিলাম, তা তোমরা প্রথমে সেই ক নাম্বারের উত্তর দেওয়ার জন্য আগে রেওয়া মিল তৈরি করবা। দেখো এখানে রেওয়া মিল তৈরি করা আছে, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। প্রথমে নগদ, উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা, রেওয়া মিল লিখবা, তারিখ লিখবা। এরপরে ছিল মূলধন। স্যার এটা কি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট। উত্তোলন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ব্যাংক জমা, অনুপার্জিত আয়, প্রদেয় নোট, উপভাড়া, দায়মুক্ত ভূমি, বিজ্ঞাপন, বিক্রয়। তো এই সবগুলা আইটেমই তোমাদের পরিচিত, তোমাদের জানা।
এই দায়মুক্ত ভূমিকে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ক্লাসে নিষ্কর সম্পত্তি। হ্যাঁ, আর দায়মুক্ত বলতে বোঝা যে যে ভূমির কোনো দায় নাই, যে ভূমির জন্য কোনো দেনা নাই, কেমন, এটাকে দায়মুক্ত ভূমি বলে। কখনো কখনো দেখবা কোনো কোনো সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রেখে ওই জমির এগেনস্টে লোন নেওয়া হয়, ঋণ নেওয়া হয়, তো সেটা হলো দায়যুক্ত জমি, দায়যুক্ত ভূমি। আর যে জমির কোনো এরকম মর্টগেজ থাকে না, কোনো বন্ধক থাকে না, ওই রকম জমিকে বলা হয় দায়মুক্ত ভূমি। এখানে লেখা আছে দায়মুক্ত ভূমি। এই দায়মুক্ত ভূমি মানে হচ্ছে এই ভূমির কিনা কোনো দায় নাই, এটা একটা স্থায়ী সম্পদ। এরপরে আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন, পরে আছে বিক্রয়, এভাবে তোমার। তারপরে আছে 10% বিনিয়োগ, এটা সম্পদ তোমরা সবাই জানো। প্রাপ্য নোট আছে, অফিস সরঞ্জাম আছে, সমাপনী মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, প্রাপ্য সুদ আর অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব দেওয়া ছিল না অঙ্কের মধ্যে। তুমি যখন সবকিছু দিয়ে অঙ্কটা করবা, রেওয়া মিলটা করবা, শেষ দেখবা রেওয়া মিলটা মিলবে না, না মিলে ডেবিট দিকে 20,000 টাকা শর্ট পড়বে। যে 20,000 টাকা শর্ট পড়লো সেটাকে লিখতে হবে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব দিয়ে তোমাকে রেওয়া মিলটা প্রথমে মিলাইতে হবে, মিলাইলে পরে তোমার ক নাম্বারের উত্তর হবে। দেখো আমি নিচে একটা টিকা লিখেছি, বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্যের ব্যয় থাকায় ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় ফেরত রেওয়া মিলের অন্তর্ভুক্ত করা হয়নি। অপরদিকে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে লেখা হয়েছে। ওই যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে মানে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আছে? আছে ক্রয়, ক্রয় মানে নিট ক্রয়, মানে ক্রয় বাদ ফেরত, আছে প্রারম্ভিক মজুদ পণ্য বাদ সমাপনী মজুদ। এই ভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করা আছে বিদায় রেওয়া মিলে আর প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত এগুলা লিখা লাগবে না। এগুলা না লিখে তুমি এখানে দেখবে সমাপনী মজুদ পণ্য লিখবা, লিখে তারপরে রেওয়া মিলে তৈরি করতে হবে। আর একটা আইটেম ছিল সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় কখনো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, এটা মনে রাখবা। সম্ভাব্য দায় রেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না, এটা আমি টিকার মধ্যে লিখতে পারতাম, তোমরা লিখে দিতে পারো যে সম্ভাব্য দায় রেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় না। এই হলো ক নাম্বারের উত্তর। স্যার আমরা কি টিকাটাও লিখবো? হ্যাঁ লিখতে পারো, টিকাটাও লিখে দিতে পারো যে সম্ভাব্য দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। বলো ক নাম্বারের বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে এইভাবে ক নাম্বারের জন্য এই রেওয়া মিলটা করবা। রেওয়া মিল করলে তোমাদের অনিশ্চিত হিসাব হবে, ডেবিট দিকে 20,000 টাকা এবং অনিশ্চিত হিসাব। এবার খ নাম্বারে যাবা। খ নাম্বারে বলছিল তোমাকে ভুল সংশোধনী দাখিলা দেওয়ার জন্য, ভুল সংশোধনী দাখিলা। আর বলা আছে একটা অনিশ্চিতের খতিয়ান করতে বলা হয়েছে, অনিশ্চিত হিসাব। এবং এই অনিশ্চিত হিসাব করার জন্য একটু হিন্টস দিয়েছে যে রেওয়া মিলের মধ্যে যে অনিশ্চিতের খতিয়ানের ব্যালেন্স রয়েছে, রেওয়া মিলের মধ্যে যে অনিশ্চিত হিসাবের ব্যালেন্স থাকবে ওই উদ্বৃত্তটা ধরে করতে হবে। মানে রেওয়া মিলের অনিশ্চিত হিসাবের উদ্বৃত্ত ধরে করতে হবে অনিশ্চিতের খতিয়ান। তো এখানে 4টা জাবেদা ছিল অশুদ্ধি সংশোধনের জন্য। দেখো আমি লিখেছি এখানে অশুদ্ধি সংশোধনী দাখিলা। খ নাম্বারের প্রশ্ন প্রথম ছিল একটা অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে। অফিস সরঞ্জাম ক্রয় করে পণ্য ক্রয়ের মধ্যে ডেবিট করা হয়েছে। কিনেছে অফিস সরঞ্জাম, ডেবিট করা হয়েছে কার মধ্যে? পণ্য ক্রয়ের মধ্যে। কিন্তু অফিস সরঞ্জাম ক্রয় এটা হলো সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মরিয়ম, খেয়াল করো। আর পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো যেহেতু স্থায়ী সম্পদ ক্রয় করে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লেখা হয়েছে, সুতরাং এটা ভুল হয়েছে। এই ভুলটাকে সংশোধন করতে হবে। এটা সংশোধন জাবেদা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট।
অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তোমরা জানো এটাকে বলা হয় নীতিগত ভুল, এটাকে বলা হয় নীতিগত ভুল। বুঝছো জাবেদারা, বুঝছো প্রথম জাবেদাটা? জি স্যার। হ্যাঁ। 2 নাম্বার জাবেদা বলছিল বিক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে 10,000 টাকা। তো বিক্রয় হিসাবের যোগফল যদি বেশি লেখা হয় তাহলে সেটাকে কমাইতে হবে। তোমরা জানো যে বিক্রয় হিসাব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। বিক্রয় হচ্ছে কারবারের একটা আয়, আর আয়ের সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। যেহেতু আয়ের ক্রেডিট ব্যালেন্স হয় আর ক্রেডিটকে কমাইতে হলে ডেবিট করতে হয়, এই জন্য এখানে হবে বিক্রয় হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট, কারণ এখানে শুধু বিক্রয় হিসাবের যোগফলই কম লেখা হয়েছে, বেশি লেখা হয়েছে। তো এটাকে বলা হয় এক পক্ষের ভুল। এক পক্ষের ভুলকে সংশোধন করতে হইলে আরেকটা পক্ষ লিখতে হয় অনিশ্চিত হিসাব, কারণ এক পক্ষ দিয়ে কখনো জাবেদা হয় না, দাখিলা হয় না। একটা দাখিলা করতে গেলে, জাবেদা করতে গেলে তাকে হিসেবে 2টা পক্ষ লাগে। তো যেহেতু এখানে একটা পক্ষ আমাদের কাছে ভুল আছে, তাহলে আরেকটা পক্ষ আমাদের সৃষ্টি করতে হবে, সেই পক্ষের নাম হবে অনিশ্চিত হিসাব। এই জন্য এখানে জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। 2 নাম্বার লেনদেন। 3 নাম্বার লেনদেনে ছিল ক্রয় হিসাবের যোগফল কম লেখা হয়েছে। বিক্রয় যেমন বেশি লেখা হয়েছিল তেমনি ক্রয় হিসাবের যোগফল আবার কম লেখা হয়েছে। তো যেহেতু ক্রয়কে কম লেখা হয়েছে তাহলে ক্রয়কে বাড়াইতে হবে। তো ক্রয়কে যদি বাড়াই, ক্রয় হচ্ছে ডেবিট ব্যালেন্স, তো ডেবিট ব্যালেন্সকে বাড়াইতে হলে তাকে আবার ডেবিট করতে হবে, তাহলে ক্রয় হবে ডেবিট। এই জন্য এখানে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখবো, যেহেতু ক্রয় হিসাবে কম লেখার ভুল সংশোধন করা হলো। বলো ক্রয় হিসাবে কম লেখার ভুলটা জাবেদারা বুঝছো না বুঝো নাই? তোমরা কিন্তু শুধু এই চিন্তা করবা না যে আমি করে দিয়েছি, তোমরা শুধু বলো। স্যার আমি আগেই করে ফেলেছি, আমি তো ব্যাখ্যা দেইনি স্যার, ব্যাখ্যা চাইনি যেহেতু। ব্যাখ্যা, ব্যাখ্যা কি দিতে হবে? ব্যাখ্যা তো নিষেধ করেনি, নিষেধ করেছে? না স্যার। অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, জাবেদা মানেই ব্যাখ্যা দিতে হবে। যদি একমাত্র প্রশ্নে উল্লেখ থাকে যে ব্যাখ্যার প্রয়োজন নাই, তখন তুমি ব্যাখ্যা দিবা না। আর যদি উল্লেখ না থাকে ব্যাখ্যার প্রয়োজন নাই, তাহলে জাবেদার মধ্যে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা হচ্ছে জাবেদার একটা অপরিহার্য উপাদান। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আসো ধারে পণ্য বিক্রয় করে। বলা ছিল ধারে পণ্য বিক্রয় করে বিক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব দুটোকেই ক্রেডিট করা হয়েছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো ধারে পণ্য বিক্রয় জাবেদা কি? ধারে পণ্য বিক্রয় জাবেদা কি? দেনাদার হিসাব থেকে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। তাহলে প্রাপ্য হিসাব এখানে কি হলো? ডেবিট হলো, আর বিক্রয় কি হলো? ক্রেডিট হলো। কিন্তু এখানে বলা হয়েছে যে খতিয়ান করার সময় ওরা দুইটাকে ক্রেডিট করেছে, বিক্রয়কে ক্রেডিট করেছে আবার প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছে। তাহলে ভুল করছে কোন জায়গায়? ভুল করেছে কিসের মধ্যে বলো? জি স্যার। এখানে ভুলটা হয়েছে কিসের মধ্যে? কি ভুল হয়েছে? এই যে প্রাপ্য হিসাব ক্রেডিট করলো, বিক্রয়কে ক্রেডিট করলো, ভুল হইলো কোথায়? স্যার প্রাপ্য হিসাব ডেবিট হবে না? হ্যাঁ প্রাপ্য হিসাব ডেবিট হ্যাঁ হবে। ওটাই তো করছে। হ্যাঁ প্রাপ্য হিসাবকে ডেবিট হওয়ার কথা ছিল, ওকে ক্রেডিট করা হয়েছে, এটাই ভুল করা হয়েছে। বিক্রয় ক্রেডিট হওয়ার কথা, বিক্রয় ক্রেডিট করেছে, এটা ঠিক আছে, এটা রাইট। কিন্তু প্রাপ্য হিসাবকে ক্রেডিট করার কথা ছিল না, প্রাপ্য হিসাব হওয়ার কথা ছিল ডেবিট খতিয়ানের মধ্যে, কিন্তু ওরা এটা ক্রেডিট করেছে, এই জায়গায় তারা ভুল করেছে। এই ভুলটাকে এখন আমাদের কি করতে হবে? সংশোধন করতে হবে।
এই ভুলটা সংশোধন করার জন্য জাবেদা করতে হবে, ভুল এখন প্রাপ্যকে ডেবিট করতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, তোমাদেরকে আমি এটা অনেকবার শিখিয়েছি, যদি কোনো ডেবিট হিসাব উদ্বৃত্তকে ভুল করে ক্রেডিট করা হয়ে থাকে, তখন সেই হিসাবটাকে সংশোধন করতে হলে তাকে ডাবল টাকায় লিখতে হয়, তাকে সংশোধন করতে হলে ডাবল টাকায় লিখতে হবে। তো যেহেতু এখানে প্রাপ্য হিসাব ছিল 10,000 টাকা, তার ক্রেডিট করা হয়েছে, এখন তাকে ডেবিট করতে হবে ডাবল টাকায়, 20,000 টাকায়। এই জন্য জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। টাকা লিখবো 10,000 এর জায়গায় 20,000 টাকা। ব্যাখ্যা লিখবা, যেহেতু ধারে বিক্রয় করে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করার ভুল সংশোধন করা হলো। এই ছিল খ নাম্বারের কাজ, জাবেদা। তো খ নাম্বারে তোমাকে আরেকটা কাজ করতে বলছে, অনিশ্চিত হিসাবের খতিয়ান করতে বলছে। দেখো অনিশ্চিতের খতিয়ান, প্রথমে তুমি ব্যালেন্স বিডি, যে টাকাটা রেওয়া মিলে বের হয়েছিল, দেখো রেওয়া মিলের অনিশ্চিত হিসাব কোন দিকে বের হয়েছে? রেওয়া মিলের ডেবিট ক্রেডিট দিকে। দিকে। ক্রেডিট দিকে জানি বলছো জান্নাত, ক্রেডিট দিকে বেরিয়েছে, না স্যার, স্যার ডেবিট। 20,000 ডেবিট দিকে বেরিয়েছে, ডেবিট দিকে। এই জন্য এটাকে খতিয়ানে ব্যালেন্স বিডি ডেবিট দিকে লিখতে হবে। ব্যালেন্স বিডি কোন দিকে লিখতে হবে? ডেবিট দিকে, বুঝছো? জি স্যার। কিন্তু স্যার আপনি এখানে 20,000 না লিখে সরাসরি উদ্বৃত্তে 20,000 লিখেছেন স্যার। আমরা খাতা লিখবো না স্যার? খাতায় মানে স্যার আমরা পেজে কি ডেবিটে লিখবো নাকি সরাসরি উদ্বৃত্তে ঘরে ডেবিটে লিখবো আমি কোথায় 20,000 লিখেছি? টাকা? আমি কোথায় লিখেছি? উদ্বৃত্তে তো ডেবিটে। তুমি উদ্বৃত্তই লিখবা। ঠিক আছে স্যার। এটা কোত্থেকে আসছে? রেওয়া মিল থেকে। এটা আসছে কোত্থেকে? রেওয়া মিল থেকে। তো রেওয়া মিল থেকে যখন কোনো ব্যালেন্স আসে, সেটা সরাসরি উদ্বৃত্ত করে বসাইতে হয়, ব্যালেন্স বিডি, বিডি নামে, যেটা রেওয়া মিল থেকে আসবে। আর জাবেদার ঘরে কোনগুলো লিখবা? যেগুলো জাবেদা থেকে আসবে। এই জন্য আমরা ব্যালেন্স বিডি সরাসরি ডেবিট দিকে লিখেছি। এরপরে যখন জাবেদায় দেখো আসছে, জাবেদায় প্রথম বিক্রয় হিসাব, এটা জাবেদা ছিল বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাই বিক্রয় হিসাব নাম দিয়ে আমরা ক্রেডিট দিকে লিখছি অনিশ্চিত হিসাব। লেখার পরে এবার 20,000 আর 10,000 প্লাস মাইনাস করে থাকলো 10,000। আবার ক্রয় হিসাব লিখি, আবার অনিশ্চিত হিসাবের করে ক্রেডিট দিকে 10,000 টাকা। এবার 10,000 10,000 প্লাস মাইনাস করে এবার খালি হয়ে জিরো হয়ে গেল, নীল, টাকা নাই। আবার 3 নম্বর জাবেদা ছিল প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে আবার প্রাপ্য হিসাব নাম দিয়া ক্রেডিট দিকে লাগলাম 20,000 টাকা। এটা চলে গেল আবার ক্রেডিট দিকে ব্যালেন্সের করে 20,000 টাকা। এই ছিল খতিয়ান, অনিশ্চিতের খতিয়ান। বলো খতিয়ানটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার খতিয়ানটা আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই বোঝাবো। দেখো রেওয়া মিলে অনিশ্চিত কোন দিকে আছে? অনিশ্চিত ডেবিট। ডেবিটে। এই অনিশ্চিত হিসাবের টাকাটা অনিশ্চিত খতিয়ান করার সময় প্রথমে লিখবা ব্যালেন্স বিডি নামে, ব্যালেন্স বিডি উদ্বৃত্তের করে সরাসরি 20,000 টাকা। ঠিক আছে? জি স্যার। এবার 2 নম্বর জাবেদাটা দেখো, জাবেদা কি লেখা আছে? বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব তো ক্রেডিট। খতিয়ানে কি নামে লিখবো? খতিয়ানে বিক্রয় হিসাব লিখবো, কোন টাকা হচ্ছে অনিশ্চিত হিসাবেরটা লিখবো। কোন কোন ঘরে লিখবো? ক্রেডিটে লিখবো টাকা। দেখো এই যে বিক্রয় হিসাব লেখা টাকাটা ক্রেডিট দিকে লিখলাম 10,000 টাকা। জি স্যার। লেখার পর এবার ব্যালেন্স লাগে যোগ বিয়োগ করবো না? জি স্যার। যোগ বিয়োগ করে কত টাকা থাকে? 10,000। 10,000। এবার 3 নম্বর জাবেদা দেখো কি লেখা আছে? ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। খতিয়ানে কি লিখবো? ক্রয় হিসাব লিখবো আর হ্যাঁ, ব্যালেন্স লিখবো এই ক্রেডিটে। ক্রয় হিসাব লিখলাম, ক্রেডিট 10,000 টাকা। এবার প্লাস মাইনাস করে কি থাকে? 0। জিরো। 4 নম্বর জাবেদা কি আছে দেখো? প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব আমরা ক্রেডিট। কি নামে লিখবো? প্রাপ্য হিসাব নামে লিখবো আর ক্রেডিটের ক্রেডিট ব্যালেন্স দিকে। লিখবো। তো যেহেতু ক্রেডিট দিকে সরাসরি টাকাটা ক্রেডিট করে চলে যাবে 20,000 টাকা, কারণ আগে তো ব্যালেন্স নাই। এই জন্য 20,000 টাকায় ব্যালেন্স ক্রেডিট দিকে হবে। বুঝতে পেরেছি। বলো খতিয়ান নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এটা ছিল খ নম্বরের কাজ আমাদের। গ নম্বরে বলছে তোমাকে এবার ভুল সম্পর্কে লেখা। তো তোমরা প্রথমে
ভুলের একটা জাবেদা লেখা, একটা সংজ্ঞা লিখবা, বইয়ে থেকে লিখবা ভুল কাকে বলে। ভুল মানে হচ্ছে যারা হিসাব রক্ষক, করণিক, তার অজ্ঞতা সারে, মানে তার অসাবধানতা বশত যে যে ঘটনা ঘটে থাকে, ইচ্ছে করে করলে সেটাকে ভুল বলা হয় না, ইচ্ছে করে করলে হয় জালিয়াতি। আর যদি অনিচ্ছায় করা হয়, অসাবধানতা বশত করা হয়, সেটাকে বলা হয় ভুল। এই জন্য ভুলের সংজ্ঞা লিখবা, লিখে এবার ভুলের শ্রেণী বিভাগ লিখবা। তো প্রথমত ভুলের শ্রেণী বিভাগ দুই প্রকার, করণিক ভুল, নীতিগত ভুল। করণিক ভুল আবার চার প্রকার, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। লিখে স্যার বলো। এই লেখাগুলো টেনে আমি লিখে ফেলছি। হ্যাঁ, এগুলো আমি মানে স্যার A4 সাইজের পেপারে মার্জিন টেনে আমি লিখে ফেলছি। ভালো করেছো, লিখে ফেলেছো অবশ্যই। তুমি ভুলের সংখ্যাটা আরেকটা A4 পেপারে একটা নতুন করে অ্যাড করবা, অ্যাড করে ওইখানে ভুলের যাবে সংখ্যাটা লিখবা। ঠিক আছে স্যার। স্যার তারপরে ক্লাস শেষে একটু টাইম দিন স্যার, আমি সবগুলো পেজে একটু স্ক্রিনশট নিব স্যার। তারপরে এই যে এখানে সংখ্যা লিখেছি, তোমাদের প্রশ্নে বলা ছিল উদাহরণ সহ লিখতে হবে, উদাহরণ সহ। জি স্যার। এই দেখেন উদাহরণ সহ লিখতে হবে, হ্যাঁ? যেমন বাদ পড়ার ভুল, লেনদেন সংগঠিত হওয়া সত্ত্বেও তা ভুলে প্রাথমিক হিসাবের বইয়ে লেখা না হলে খতিয়ানের কোনো পক্ষেই লিপিবদ্ধ হবে না। আবার প্রাথমিক বই লিপিবদ্ধ হলেও খতিয়ানের স্থানান্তরের সময় ডেবিট বা ক্রেডিট উভয় পক্ষই লিপিবদ্ধ না হলে এমন ভুলকে বাদ পড়ার ভুল বলা হয়। এমন ভুলের কারণে রেওয়া মিলের যোগফল কম হলেও মিলে যাবে। উদাহরণ যেমন 10,000 টাকার পণ্য ধারে ক্রয় যা হিসেবের বইয়ে লিপিবদ্ধ হয়নি। এই যে হিসেবের বইয়ে লিপিবদ্ধ হয়নি, এটাকে বলা হয় বাদ পড়ার ভুল। ব্যাপারটাকে বুঝতে পেরেছো, বাদ পড়ার ভুলটা? জি স্যার। তারপরে আসছে লেখার ভুল। প্রাথমিক হিসাবের বইতে কোনো লেনদেনের অর্থের পরিমাণ কম বা বেশি লেখা হলে তা খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের উভয় দিকেই উক্ত অঙ্ক কম বা বেশি লেখা হবে। এই ধরনের টাকার পরিমাণ কম বা বেশি লেখার ভুলকে লেখার ভুল বলা হয়। যেমন বিক্রয় হিসেবের যোগফল 20,000 টাকা কম লেখা হয়েছে। অর্থাৎ কোন হিসেবে টাকা যদি কম বেশি লেখা হয়, এটাকে বলা হয় লেখার ভুল। এটা হলো একটা উদাহরণ, মানে প্রত্যেকটার মধ্যে একটা করে উদাহরণ দিতে হবে। গ নাম্বার বেদাখিলার ভুল। প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানের হিসাব স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাব সঠিক দিকে টাকা লেখা হলে যে ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলা হয়। এই জাতীয় ভুল থাকলেও রেওয়া মিল মিলে যায়। যেমন 5,000 টাকা বেতন পরিশোধ করে ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছে, দেওয়া হয়েছে বেতন, কিন্তু লেখা হয়েছে ভাড়া নামে। একই দিকে লেখা হয়েছে, দুটোই ডেবিট দিকে হওয়ার কথা, তো বেতনের জায়গায় কি লিখছি, ভাড়া লিখেছি। এটাকে বলা হয় বেদাখিলার ভুল। আবার পরিপূরক ভুল। হিসাব রক্ষকের অজ্ঞতা সারে একটি ভুল অন্য একটি ভুল থাকলে তারা উভয় দিক সমান হয়ে গেলে তাকে পরিপূরক ভুল বলা হয়। এই জাতীয় ভুল থাকলেও রেওয়া মিল মিলে যায়। রেওয়া মিলের ডেবিট দিকে ক্রয় হিসেবের যোগফল 10,000 টাকা কম লেখা হয়েছে, অপরদিকে মজুরি হিসেবের যোগফল 10,000 টাকা বেশি লেখা হয়েছে। মানে একটা কম লিখছে আর একটা বেশি লিখছে। হ্যাঁ, এরকম হইলে, যদি এরকম হয় তাহলে কি হয়ে যাবে, রেওয়া মিল মিলে যাবে। বুঝছো? এটাকে বলা হয় পরিপূরক ভুল। এরপর দেখো নীতিগত ভুল। হিসাব রক্ষকের অজ্ঞতার কারণে, হিসাব বিজ্ঞানের নীতি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাব, আবার মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লেখার ভুলকে নীতিগত ভুল বলা হয়। এ জাতীয় ভুল থাকলেও আপনি মিলে যায়। যেমন যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, এটি হলো নীতিগত ভুল। আবার পণ্য ক্রয় করে যদি আসবাবপত্রের মধ্যে ডেবিট করা হয়, এটাও নীতিগত ভুল। এর মূল কথা হচ্ছে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় আর মুনাফা জাতীয়কে মূলধন জাতীয়, এরকম ভুলকে নীতিগত ভুল বলা হয়।
এগুলো ভুলের শ্রেণী বিভাগ। আর ভুলকে সংশোধন করার জন্য ভুল সংশোধনী দাখিলা। হ্যাঁ, এই হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। মূলত এই পর্যন্ত লিখে দিলে তোমাদের অ্যাসাইনমেন্টটা পরিপূর্ণ হয়ে যাবে। তোমাদের অ্যাসাইনমেন্টের তোমরা 15 নম্বর পাবে, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বলো, অ্যাসাইনমেন্টের বিষয়ে তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার অ্যাসাইনমেন্টের 15 নাম্বার কেন? আমাদের না 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট। 15 বললো 16 কেন? নাম্বার পুরো তোমাদের 12 নম্বর অ্যাসাইনমেন্ট। 12 স্যার, আমাদের সব সাবজেক্টের 16 নাম্বারের অ্যাসাইনমেন্ট হয়। অ্যাকাউন্টিং এ 12 নম্বর। ও আচ্ছা, অ্যাকাউন্টিং এর প্রশ্ন কয়টা তোমাদের? 3টা। আচ্ছা 3টা। 3টা প্রশ্ন কত হয়? 12। 12। সব সাবজেক্টই জি তোমাদের 16 না। ঠিক আছে? জি জি স্যার। স্যার। স্যার একটু এক থেকে দেখানো যাবে? এই দেখো। স্যার একটু টাইম দিয়ে না আমাকে, অ্যাকচুয়ালি স্যার ল্যাপটপ দিয়ে স্ক্রিনশট নিতে একটু টাইম লাগে স্যার আমার। এ ক নাম্বারের প্রশ্ন? এগুলো তো নিজেরা এখন তোমাদের পারা উচিত। আমি তো বুঝাই দিলাম, তোমরা তো নিজেরা পারবা, আমরা দেখে দেখে উঠেলে তো হবে না। স্যার তাও আমরা রিস্ক নিতে চাই না। এটা তো রিস্ক বলে না, এটাকে বলে নকল। স্যার কিসের নকল? আপনি তো বুঝিয়ে দিলেন স্যার, তারপরেরটা একটু দেখি। বুঝানোর পরে কেন আবার দেখতে হবে? বুঝানোর পরে তো নিজে নিজে করবা। এসা, অ্যাসাইনমেন্ট করেছো? এসা, নওশিন, জি স্যার। অ্যাসাইনমেন্ট করা শেষ? না স্যার স্যার। তারপরেরটা, পরের স্লাইডটা একটু। সরকার কি কলেজ খুলবে না খুলবে না? আমাদের কাছে কি মনে স্যার হয়? মনে হয় না খুলবে। মনে হয় না খুলবে। আচ্ছা। স্যার ওটা আমাদের সবার খুব শখ ছিল তো একটু কলেজে যাওয়ার, এই জন্য স্যার সরকার দয়া করে আমাদেরকে একটু কিছু মাসের জন্য ঢুকতে দিছিল। আহ, লিখছো লিখছো নিছো? স্যার 5 নাম্বারটা নিতেছি। ঠিক আছে। স্যার 6 নাম্বারটা একটু। যারা করে ফেলেছো তাদের কি মিলছে? আমার যেটা করেছি সেটা মিলছে কি? স্যার সম্পূর্ণ করতে পারিনি এখনো। মামা মামা তো করে ফেলেছিলা। মামা হয়েছে তোমারটা স্যার শেষ। নাকি স্যার আমার? এগুলো নিয়েছি আমি। এগুলো নিয়েছো না? জি স্যার। হুম। তোমাদের যদি হয়ে থাকে, কোথাও যদি মনে হয় ভুল ভ্রান্তি হয়েছে, ঠিক করে নিও। অথবা আমার এখানে যদি মনে হয় ভুল হয়েছে, আমাকে বলো। জি স্যার। আমি তাহলে অ্যাসাইনমেন্ট ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তো দেখো, এখন আমরা একটা ম্যাথ নিয়ে কথা বলবো। এই ম্যাথটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। আমি একবার একটু বুঝাই দিচ্ছি। এটা গত ক্লাসেও শুরু করেছিলাম, বাট তোমাদের অ্যাসাইনমেন্টের কারণে পড়ানো হওয়ার সুযোগ হয়নি। ডেবিট দিকে দেখো লেখা আছে সুনাম, দালান কোঠা, যন্ত্রপাতি এগুলো স্থায়ী সম্পদ, পণ্য ক্রয়, ভাড়া খরচ, বাট্টা, মজুরি খরচ এগুলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখানে মজুরি লেখা আছে 5/4 25,000 টাকা। মজুরি 5/4 25,000 টাকা। বলতো মজুরি বকেয়া কয় টাকা হবে? মজুরি বকেয়াটা কয় টাকা হবে? 6250। 6,250। হ্যাঁ, জানা ঠিক আছে, একদম রাইট, ভেরি গুড। মানে 25,000-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 25,000-কে 4 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, তাহলে তুমি বকেয়াটা পাবা। 12% বিনিয়োগ, রেজানা সম্পদ, নগর শুল্ক খরচ, প্রারম্ভিক মজুত পণ্য, প্রত্যক্ষ ব্যয়, শিক্ষানবিশ ভাতা,
এটা পরোক্ষ ব্যয় মানে অপরিচালন ব্যয়। বেতন খরচ পরিচালন ব্যয়। পণ্য ফেরত, এই পণ্য ফেরত বলতে বোঝায় বিক্রয় ফেরত। ডেবিট দিকে পণ্য ফেরত হলে বিক্রয় ফেরত, আর ক্রেডিট দিকে পণ্য ফেরত হলে ক্রয় ফেরত। তারপরে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, প্রত্যক্ষ খরচ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। ক্রেডিট দিকে দেখো লেখা আছে আদায়কৃত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা দরে 3,20,000 টাকা, এটা হলো শেয়ার মূলধন। রক্ষিত আয় বিবরণীর জের, এটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে লিখতে হয় প্রথমেই প্রারম্ভিক উদ্বৃত্ত নামে বা ব্যালেন্স বিডি নামে। শেয়ার অধিহার, স্যার গত বছরের নিটায় রক্ষিত আয় বিবরণী যেটা শুরুতে হ্যাঁ ওইটি রক্ষিত আয় বিবরণীর জের, এটি গত বছরের নেট মুনাফা। হ্যাঁ, যেটা বিগত বছর লেখা থাকে ওইটি নামই রক্ষিত আয় বিবরণীর জের 1/1/2020, অর্থাৎ যেটা রেওয়া মিলে থাকে এটা গত বছরের নেট মুনাফা। পণ্য বিক্রয়, বাট্রা, ব্যাংক জমাতিরিক্ত, পণ্য ফেরত, অদাবিকৃত লভ্যাংশ। অদাবিকৃত লভ্যাংশ আরেক নাম হচ্ছে দাবিহীন লভ্যাংশ। দাবিহীন লভ্যাংশের আরেক নামই হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। সাধারণ সঞ্চিত তহবিল। বলো, রেওয়া মিলের কোনো আইটেম নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? রেওয়া মিলের কোনো হিসাব উদ্বৃত্ত বুঝো না, যদি থাকে আমায় বলতে পারো। আরেকটা কথা বলি, তোমরা বাসায় আর্থিক বিবরণী না পারলেও শুধু প্র্যাকটিস করবা এভাবে যে কোনটা আয় কোনটা ব্যয় কোথায় যাবে, বিশদ আয় বিবরণী না আর্থিক অবস্থার বিবরণী, শুধু এইভাবে লিখতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা। ভুল করবা, ভুল করে যদি বারবার প্র্যাকটিস করো দেখবা তোমার আর্থিক বিবরণী এক সময় আর ভুল হবে না। আর যারা আর্থিক বিবরণী একবার আয়ত্ত করতে পারে তাদের কখনো আর্থিক বিবরণী ভুল হয় না, এবং এটার নাম ওর দ্বারা কাটা যায় না। এবার দেখো সমন্বয়। সমাপনী মজুদ পণ্য 72,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি 7,000 টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে, মানে সম্মত হয়েছে। এই সমন্বয়টা কি করতে হবে, কোথায় যাবে, কে বলতে পারবা? বলো দেখি। এক নাম্বার সমন্বয়টা কি হবে, কোথায় কোথায় যাবে, বলো, কে বলতে পারবা? পারবা বলতে? জান্নাত? স্যার বিশদ আয় বিবরণীতে যাবে বিবিধ ক্ষতি নামে কয় টাকা? 3,000। ঠিক আছে, তারপর? আর কোনো কাজ নেই? এই সমাপনী মজুদটা আবার ইয়াতে যাবে না, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ থেকে মাইনাস হবে 10,000 টাকা, এবং পণ্য ক্রয় থেকে মাইনাস হবে 10,000 টাকা। নিট ক্রয় বের করার জন্য পণ্য ক্রয় থেকে 10,000 টাকা মাইনাস হবে আগুনে বিনষ্ট পণ্য নামে। আগুনে বিনষ্ট পণ্য নামে পণ্য ক্রয় থেকে মাইনাস করতে হবে, সমাপনী মজুদ থেকে মাইনাস করতে হবে। আবার 10,000 মাইনাস হবে না? 10,000 মাইনাস হবে। আর অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি নামে লাগবে 3,000 টাকা। চলতি সম্পদ পাশে বীমা দাবি প্রাপ্য নামে লাগবে 7,000 টাকা। এই হবে 1 নম্বর সমন্বয়ের কাজ। 2 নম্বরে বলা হয়েছে 30 জুন 2020 তারিখে 50,000 টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। যেহেতু সংস্থাপন ব্যয়টা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে সেহেতু এটা মজুরি থেকে আগে মাইনাস করতে হবে। মজুরি থেকে এই 5,000 টাকা মাইনাস করে তারপরে মজুরি বকেয়া তোমাকে ক্যালকুলেট করতে, হিসাব করতে হবে। আগে সংস্থাপন ব্যয় মাইনাস করতে হবে, মাইনাস করে তারপরে মজুরিকে 4 দিয়ে ভাগ করতে হবে বকেয়া মজুরি বের করার জন্য। এই 5,000 টাকা পরে আবার যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে। যোগ করে নতুন যন্ত্রপাতির অবচয় হবে 6 মাসের, আর পুরান যন্ত্রপাতির অবচয় হবে 1 বছরের। গেল 2। 3 নম্বর বলছে ধারে ক্রয় ভুলবশত হিসাবভুক্ত হয়নি, এটা বাদ পড়ার ভুল।
ধারে ক্রয় যদি হিসাবভুক্ত না হয়, এটা কাজ হচ্ছে দুইবার কাজ করতে হবে। একবার ক্রয়ের সাথে যোগ করতে হবে, আরেকবার প্রদেয় হিসাবের সাথে যোগ করতে হবে। একবার ক্রয়ের সাথে যোগ, আরেকবার প্রদেয় হিসাবের সাথে যোগ। সাধারণ সঞ্চিতি ও আয়কর সঞ্চিতি তহবিলে যথাক্রমে 20,000 টাকা, 25,000 টাকা স্থানান্তর করতে হবে। তাহলে এই টাকাটা একবার লিখবো আমরা সংরক্ষিত আয় বিবরণীতে বাদের মধ্যে। আবার আর্থিক অবস্থার বিবরণীতে গিয়া সাধারণ সঞ্চিতির সাথে যোগ করতে হবে, আর আয়কর সঞ্চিতিকে আমরা চলতি দায় পাশে লিখতে হবে। এই আয়কর সঞ্চিতি কিন্তু সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না, এটা যাবে বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে সবার শেষে কর পূর্ব নিট মুনাফা থেকে এই আয়কর সঞ্চিতি 25,000 টাকা মাইনাস করে কর বাদ নিট মুনাফা বের করতে হবে। এগুলো তোমাদের আমি করে দেখিয়েছি, তোমরা নিজেরা অঙ্ক করবা। খুব ভালো অঙ্ক এগুলো, আমি যে অঙ্কগুলো তোমাদের জন্য বাছাই করে দিই, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলা পারলে তোমার অনেকটা কাজ আগায় যাবে আর্থিক বিবরণীর। সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিকার দ্বারা অবলোপন করতে হবে। অর্থাৎ সুনাম যত টাকা আছে, দেখো এখানে সুনাম আছে 45,000 টাকা, আর শেয়ার অধিকার আছে 76,000 টাকা। এই সুনামের টাকাটা শেয়ার অধিকারের সাথে কি করবা? অবলোপন করবা। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে গিয়া, আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার অধিকার থেকে সুনাম লেখা টাকাটা মাইনাস করতে হবে। শেয়ার অধিকার বাদ সুনাম 46,000 টাকা, 45,000 টাকা। আবার সম্পদ পাশে সুনাম থেকে শেয়ার অধিকার লেখা মাইনাস হবে 45,000 টাকা। তার মানে সুনাম একবারে জিরো হয়ে যাবে, আর শেয়ার অধিকারের বাকি অংশ থাকবে, শেয়ার অধিকারের বাকি অংশটা থাকবে। বুঝছো? জি স্যার। শেয়ার অধিকারের বাকি অংশটুকু থাকবে, যেটুকু বাদ যাবে এটুকু বাদ দিয়ে দিবা। একবার আমি ক্লাস করতেছি, তোর পরে ফোন দেবো। আচ্ছা খেয়াল করো, তারপরে মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ প্রদান করার ব্যবস্থা রাখতে হবে। তার মানে যে মূলধন আছে, শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ বের করে আমরা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে লিখবো। এর নাম হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ। এই প্রস্তাবিত লভ্যাংশ তোমাকে আবার চলতি দায়ের ঘরে লিখতে হবে প্রস্তাবিত লভ্যাংশ নামে। তাহলে দুই জায়গায় যাবে, একবার যাবে সংরক্ষিত আয় বিবরণীতে ঘোষণাকৃত লভ্যাংশ নামে, আবার যাবে দায় পাশে। দালান কোঠার উপর 5%, যন্ত্রপাতির উপর 10% ধরতে হবে অবচয়। এই অবচয় তোমরা ধরতে পারবা, তোমরা পারো। এখান থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। যন্ত্রপাতি ও দালান কোঠার উপর ধার্যকৃত অবচয় খসড়া সহ দেখাও। মানে কাজটা করে, খসড়া বলতে বোঝানো হয় বের করে দেখাও, অবচয়টা বের করে দেখাও। কোম্পানির মোট লাভ নির্ণয় করো, আর আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায় পাশে প্রদর্শন করো। তো এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। দেখো এই রেওয়া মিলের আলোকে আর এই সমন্বয়ের আলোকে তোমরা এই কাজটা বাসায় করবা সবাই। না করলে কিন্তু নিজেরা ঝামেলায় পড়ে যাবা, পরে পরীক্ষা করতে পারবা না। দেখো ক নাম্বার আমি করে দেখিয়েছি কিভাবে অবচয় বের করতে হবে। তারপরে খ নাম্বার ওখানে করা আছে, যদিও তোমরা নিজেরা করবা, আমি তোমাদের জাস্ট একটু হেল্প করার জন্য দেখাচ্ছি। ঠিক আছে, এলো খ নাম্বার। গ নাম্বারটা করে দেখানো হয়েছে, শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি কিভাবে লিখবা। এই হচ্ছে গ নাম্বার। বলো অঙ্কটা করতে পারবা অবশ্যই সবাই? কার কোনো প্রশ্ন আছে? স্যার ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ, ভেরি গুড। বলো কার কোনো প্রশ্ন আছে কি? না স্যার। নাই, ভেরি গুড। প্রশ্ন না থাকলে ভালো, যদি পারো আলহামদুলিল্লাহ। অবশ্যই বাসায় ট্রাই করবা, চেষ্টা করবা বাসায়। স্যার আমি তো একটু লেট জয়েন করেছিলাম স্যার, প্রেজেন্টটা কি স্যার নিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, যারা ক্লাসে আসার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট নিয়ে নিয়ে স্যার আমারটা একটু অ্যাড করে দিন স্যার। হ্যাঁ দিয়েছি, এই জন্য বলছি তোমার সবসময় নামের পাশে রুল লিখে রাখবা,
তোমরা জয়েন করার সঙ্গে সঙ্গে আমি প্রেজেন্টটা দিয়ে দিই। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ।